ভেতরের অন্ধকারে রচনা করা হয়েছে এক ভয়ঙ্কর খেলা। মমতার বাধ্যতা আর শয়তানির শক্তির মেল। আয়েশার গর্ভ হল কালসোরার নতুন জায়গা। মিটে গেল আত্মার নূর, ছেয়ে গেল মৃত্যুর ঘন মেঘ। বলিদানের আগুনে সেই শয়তানের সন্তান এলো। মনুষ্যত্বের শেষ হলো আর ভয়ের পৃথিবী তৈরি হলো। আয়েশা নিজের চোখ খুলল। ও উঠে বসল। ওর শ্বাস জোরে জোরে পড়ছিল। ও জানলার দিকে তাকালো। বাইরে জোরে বৃষ্টি হচ্ছিল। ও বিছানা থেকে নিচে নামলো আর ব্যালকনিতে এসে দাঁড়ালো। ও নিজের লাগানো গাঁদা ফুলগুলো দেখতে লাগলো। গামলার মধ্যে অনেক জল জমে গেছিল আর সেই কারণে ফুল খারাপ হয়ে গেছিল। বিমলা, বিমলা! বিমলা দৌড়াতে দৌড়াতে ঘরে এলো। ও ঘরের কাজ করত। কি হয়েছে ম্যাডাম? কিছু ব্যাপার হয়েছে? আমি বলেছিলাম না তোমাকে বৃষ্টির সময় ফুলগুলোকে ভেতরে রেখে দিও? কেন করনি? ক্ষমা করে দাও ম্যাডাম, আপনি ঘুমিয়েছিলেন তাই ডিস্টার্ব করিনি। শুধু বাহানাবাজি। চলো গামলাগুলোকে ভেতরে নিয়ে এসো আর জলগুলো পরিষ্কার করে ওটা ঘরের ভেতরে রাখো। হ্যাঁ ম্যাডাম। বিমলা গামলার সামনে গেল। ওটা নিজের হাত দিয়ে ওঠালো আর ঘরের ভেতরে এলো। তারপর ও গামলা নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আয়েশা ওকে যেতে দেখল। ওর চেহারায় রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই সময় বাইরে আয়েশা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যে ও ভেতরে চলে এলো। জানলা বন্ধ করে দিল। ঘরের সামনে রাস্তায় লাল কাপড়ে জোড়া এক মহিলা দাঁড়িয়েছিল। ও সেই ব্যালকনির দিকে তাকিয়েছিল যেখানে কিছুক্ষণ আগে আয়েশা দাঁড়িয়েছিল। ও নিজের ব্যাগ থেকে একটা লেবু বার করলো আর সেটা ঘরের গেটের সামনে রাখলো। আর ও তারপর সেটাতে কিল ঠুকে সেই মাটির মধ্যেই আবার রেখে দিল। রাত্রিবেলায় আয়েশা বসেছিল আর ফোনে কথা বলছিল। বিমলা ওর পায়ের মধ্যে মালিশ করছিল আর আয়েশা কথা বলতে বলতে বসেই ছিল। হ্যাঁ হ্যাঁ মা, আমি করে নেব, তুমি একদম টেনশন নিও না। টেনশন তো হবেই মা। গত কিছুদিন ধরে যা কিছু হয়েছে তারপর থেকে মনে ভয় বসে গেছে। মা, তোমাকে এর ব্যাপারে বেশি ভাবতে হবে না। আমি এবার নিজেকে সামলাতে পারি। আর তুমি চিন্তা করো না, আমি এখানে ঠিক আছি। বিমলা ঠিক করে কাজ তো করছে। আয়েশা চুপচাপ বিমলাকে দেখতে লাগলো। যখন ওর পায়ের মালিশ করছিল ও আস্তে আস্তে জবাব দিল, যাতে ও এটা না বুঝতে পারে যে ওর ব্যাপারেই কথা হচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, ব্যাস শুধু শুধু জিনিসগুলো ঠিক করে খেয়াল করে না। চিন্তা করিস না মা, ও একটু ভুলে যায়, কিন্তু ও ভালো মানুষ। ও আমাদের গ্রামে অনেক গর্ভবতী মেয়েদের গর্ভের সময় সাহায্য করেছে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, চলো গুড নাইট, আমি ফোন রাখছি। আয়েশা ফোন কেটে দিল। ঠিক আছে, ব্যাস তুমি গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে ম্যাডাম। বিমলা উঠল আর বাইরে চলে গেল। ওর যাওয়ার পরে আয়েশা ওর ঘরের দিকে চলে গেল। যেই আয়েশা ওর নিজের ঘরে পা রাখলো, ওর ভেতরে একটু অদ্ভুত লাগলো। হাওয়া একটু ভারী মনে হচ্ছিল আর পরিবেশে হালকা একটা অস্বস্তি। ওই ব্যাপারটা ইগনোর করে গেল আর বিছানায় শুয়ে পড়ল। আর তারপর ও নিজের চোখ বন্ধ করল। অন্যদিকে একটা অন্ধকার গুহাতে তিনজন মহিলা জলের এক কুণ্ডতে আয়েশা দৃশ্য দেখছিল। ওদের মধ্যে থেকে একজন মহিলা সেই ছিল যে ওর ঘরের বাইরের গেটে লেবু রেখেছিল। ও এই গুপ্ত সঙ্গমের মুখিয়া ছিল। সময় চলে এসেছে কালসোরার সন্তানকে আনার। এই মেয়েটির গর্ভে যে বাচ্চাটি আছে সেই হবে আমাদের সমুদায়ের উত্তরাধিকারী। জলের কুণ্ডলীর মধ্যে আয়েশার দৃশ্য আস্তে আস্তে আরো কাছের থেকে দেখাচ্ছিল। কিছুদিন পর আয়েশা স্ট্রেচারে শুয়েছিল আর ডক্টর ওর আল্ট্রাসাউন্ড করছিল। ও মেশিনকে ওর পেটের ওপর ঘোরাতে ঘোরাতে বাচ্চার অ্যাক্টিভিটিস দেখছিল। তখনই ও বাচ্চার মাথায় শিঙের মতন কিছু দেখতে পেল। এটা আবার কি?
কি হয়েছে ডক্টর? সব ঠিক আছে তো? বেবির মাথায় একটা শিঙের মতন কিছু দেখাচ্ছে। কি ডক্টর, আমার বাচ্চা ঠিক আছে তো? কোথাও কোনো প্রবলেম তো নেই? আয়েশা, রিল্যাক্স। কখনো কখনো বেবির পজিশনে আল্ট্রাসাউন্ড কিছু জিনিসকে ঠিক করে স্ক্যান করতে পারে না। কিন্তু ডক্টর, আপনি যে... ইটস ওকে আয়েশা, মেবি এটা শুধু হয়তো ওর অন্য পজিশনে থাকার জন্য মনে হচ্ছে। বাচ্চার মধ্যে কোনো ডিফর্মিটি আর হেলথ ইস্যুর সাইন দেখা যাচ্ছে না। এটা কিন্তু খুব ভালো খবর। আয়েশা নিজের মাথা নাড়িয়ে সহমতি জানালো। কিছুক্ষণ পরে আয়েশা ল্যাব থেকে বাইরে বেরোলো আর আশেপাশে রিক্সা খুঁজতে লাগলো। তখনই রাস্তার অন্যদিকে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। সে এই গুপ্ত সময়ের সেই মহিলা। ওর নজর অদ্ভুত আর অস্বস্তিপূর্ণ। এটা দেখে আয়েশা ওর নজর থেকে লুকানোর চেষ্টা করল। আয়েশা সেখান থেকে চলে গেল। ও রাস্তার অন্যদিকে পৌঁছালো, যেখানে জায়গা একটু শুনশান ছিল। ও দ্রুত পায়ে আগে এগিয়ে গেল আর বারবার পেছনে ঘুরে দেখতে লাগলো যে কোথাও ওই মহিলা ওর পিছু তো করছে না। কিছুক্ষণ পর ও দাঁড়ালো আর পিছনে ঘুরে দেখল, কিন্তু এখন ওর পেছনে আর কেউ ছিল না। ও গভীর নিঃশ্বাস নিল আর নিজের ব্যাগ থেকে তোয়ালে বার করে মাথার ঘাম মুছল। যেই ও আবার ঘুরল, ওর সামনে হঠাৎ সেই তিনজন মহিলা দাঁড়িয়েছিল, একদম সামনাসামনি। কে তোমরা? কি চাও আমার থেকে? চলো আমাদের সাথে। না না, আমি পুলিশকে ডাকবো। আমার কাছে আসার চেষ্টা করবে না। তোমার টাকা চাই, এই নাও। ও নিজের হ্যান্ডব্যাগ নামালো আর মায়ার পায়ের নিচে ছুঁড়ে মারল। আমাদের টাকা চাই না। তাহলে কি চাই তোমার? মায়া নিজের আঙ্গুল উঠিয়ে আয়েশার পেটের দিকে ইশারা করল। আয়েশার চোখ ভয়ে ছড়িয়ে গেল। ও ঘাবড়ে গিয়ে নাতে মাথা নাড়ালো। হঠাৎ মায়া আগে এগোলো। ওর হাতে একটা কালো পাথর ছিল, আরও সেটা জোরে আয়েশার মাথায় মারল। সেই মুহূর্তে আয়েশা অজ্ঞান হয়ে গেল। ওর চোখ সাদা হয়ে গেল আর ও মাটিতে পড়ে গেল। যখন আয়েশার চোখ খুলল, ও নিজেকে সে গুফার মধ্যেই দেখতে পেল, যেখানে ওই তিন মহিলা ছিল। ও কোনো জিনিস দিয়েই বাধা ছিল না, কিন্তু ওর শরীর যেন একদম কাজ করছিল না। ও না নড়তে পারছিল না কিছু করতে পারছিল। তখনই মায়া সেখানে এলো আর ওকে দেখল। উঠে গেছিস? ছাড়ো, ছাড়ো আমায়। কি করতে চাইছো আমার বাচ্চার সাথে? কেন এনেছো আমাকে এখানে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাকে ছেড়ে দাও, ব্যাস। আমার আর তোমার থেকে কিচ্ছু চাই না। আয়েশা, তুমি আমাদের সমুদায়ের নির্মাত্রী হতে চলেছ। কাল সোরাগ এই সৌভাগ্যের জন্য তোমাকে বেছে নিয়েছে। নিজেকে শান্ত করো আর এই আশীর্বাদকে স্বীকার করো। কে কালসোরা? এই বাচ্চা আমার আর আমার স্বামীর। আমি ওকে কিচ্ছু হতে দেব না। বাচ্চা নিশ্চয় তোমার বড়, কিন্তু এতে প্রাণ দিয়েছে কালসোরা। তোমার বাচ্চা তো সেই দিনই মারা গেছে। কি? মায়ার ভয়ঙ্কর চেহারা দেখা দিল। যেদিন তুমি সিঁড়ি থেকে পড়ে সেই রাত হসপিটালে এসেছিল, তখন থেকে এটা শুরু হয়েছিল। ওখানকার ডক্টর কিচ্ছু করতে পারেনি। ওরা কোনো কাজেরই নয়, কারোর কিছু করার ক্ষমতা নেই। ডক্টর, বলুন না কি হয়েছে? আয়েশার বাচ্চা ঠিক আছে তো? আয়েশা এখন বিপদ থেকে বাইরে, কিন্তু আমরা ওর বাচ্চাকে বাঁচাতে পারিনি। না ডক্টর, এটা হতে পারে না। ওর হাজবেন্ডের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। আয়েশা এই দুঃখটা সহ্য করতে পারবে না। কাকিমা, আপনি ধৈর্য রাখুন। আয়েশা এখন কোমাতে আছে। যখন ওর জ্ঞান ফিরবে, তখন আমরা ফিল্টার্সকে বার করার সার্জিক্যাল প্রসেস স্টার্ট করব। আর এই কথাটা ওকে আমরা কিছুদিন পরে বলবো। যখন ডাক্তাররা নিজেদের হাত তুলে নিল, তখন আমাদের সমুদায়ের মহিলারা তোমার মাকে সামলেছে। উনি এখানে এসেছিলেন ওনাদের সাথে, আর আমি ওনার সামনে এই প্রস্তাব দিয়েছিলাম।
আপনার মেয়ের কথা শুনে আমার খুবই দুঃখ হয়েছে। আমি ওর জীবনের সন্তান সুখ আবার ফেরত আনতে পারি, কিন্তু তার জন্য ওকে বলিদান দিতে হবে। বলিদান? কিরম বলিদান? আত্মার বদলে আত্মা। কি কি অর্থ এর? স্বামী কালসুরার সমুদায়, এখন শুধু আমরা দুজনেই বেঁচে আছি। এই সমুদায়কে আগে এগোনোর জন্য আমাদের এমন একজন মহিলার গর্ভ চাই যার বাচ্চা ওর গর্ভেই মারা গেছে। স্বামী কালসুরা সেই নির্জীব বাচ্চার মধ্যে আবার প্রাণ দিয়ে দেবে, কিন্তু তার বদলে আয়েশাকে সবসময়ের জন্য ওনার দাসী আর ওই বাচ্চাকে আমাদের উত্তরাধিকারী বানাতে হবে। ও ভয় পেয়েছিল, চিন্তায় ছিল, কিন্তু তোমাকে হারানোর ভয় সবচেয়ে বেশি ছিল। আর তারপর কি করতে হবে? উনি মেনে গেলেন। এই কাজের জন্য আমি যজ্ঞ শুরু করলাম। আর এই হলুদ দড়ি যেটা তোমার গলায় বাঁধা আছে, সেটা আর কিছু নয়, বরঞ্চ এক প্রকারের বাধা। আর তোমার খেয়াল রাখার জন্য বিমলাকে পাঠালাম। এই দড়িটা তোমার মেয়ের গলায় পরিয়ে দিও। মনে রেখো, এটা ততক্ষণ বার করো না যতক্ষণ অবধি বাচ্চা না হয়। বিমলা সেই সময় অবধি তোমার মেয়ের সাথে থাকবে। ওকে প্রত্যেক দিন এই দিব্য জল খাওয়াতে হবে। আর তারপর উনি সেখান থেকে চলে গেলেন। সেই দিন তোমার মা তোমার গর্ভকে আমাদের হাতে দিয়ে দিয়েছে। আমরা তোমার আত্মাকে এখানে ডাকি, আর প্রভাব তুমি ওখানেই পেয়েছ। আর সেই রাত আমাদের স্বামী আর এই সমুদায়ের দাদা কালসুরা তোমার মৃত গর্ভে নিজের অংশকে জাগিয়ে তোলে, আর সেই বাচ্চাকে নতুন জীবন দান করল, যে কিনা এখন আমাদের উত্তরাধিকারী হবে। এখন থেকে তুমি এই সমুদায়ের দেবী। এই সত্যতা শুনে আয়েশার চোখে জল চলে এলো। ও বুঝতে পারল যে ওর মা ওর সাথে ভুল করেছে। কেঁদো না আয়েশা, এটা শেষ নয়, এটা একটা নতুন শুরু। আর আমার কথা মানো, তুমি এরপর তুমি অনেক আনন্দে থাকবে। প্লিজ প্লিজ আমায় যেতে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। প্লিজ প্লিজ আমায় যেতে দাও, আমার বাচ্চাকে ছেড়ে দাও। সেই সময় বিমলা সেখানে এলো। স্বামী কালসুরা জেগে উঠেছে। সময় চলে এসেছে নিজের স্বামীর কাছে যাওয়ার। আয়েশার চেহারায় ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর এরা আয়েশাকে টেনে ভেতরের ঘরে নিয়ে যাচ্ছে। অস্পষ্ট দৃশ্যে এক রাক্ষসকে দেখা যাচ্ছে, যার মূর্তি স্পষ্ট দেখা দিচ্ছে। এবার আয়েশাকে ওর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল, আর ওর মুখ থেকে লাল টপকাতে লাগলো। না না না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আয়েশা নিজের চোখ উঠিয়ে কালসুরাকে দেখল। বিমলা আর তৃতীয় মহিলা ওকে কালসুরার সামনে শুইয়ে দিল। ওর পেট হঠাৎ বড় হতে লাগলো। তখনই তৃতীয় মহিলার চেহারা সামনে এলো। ওটার কেউ নয়, বরঞ্চ আয়েশার মা। ব্যাস, এবার অনেক হয়েছে। আমি আমার নিজের মেয়ের সাথে এই অন্যায় হতে দেব না। ও তাড়াতাড়ি আগে এগোলো আর আয়েশার গলা থেকে হলুদ দড়ি ছিনে নিল। কালসুরা রেগে চেঁচিয়ে উঠল। ও রেগে গিয়ে চলে এলো আর তৎক্ষণাৎ বিমলাকে গলায় ধরে ওকে দুভাগে ভাগ করে দিল। তারপরও মায়াকেও ধরে নিল। রেয়াজ ভেঙে যাওয়ার কারণে ও আরো রেগে গেছিল। এর আগে আরো কিছু হতো। আয়েশার মা ওকে ধরে গুহার বাইরে পালাতে লাগলো, আর ও পেছনে মায়াকেও মেরে দিল। আয়েশা আর ওর মা দৌড়াতে দৌড়াতে গুহার মুখ্য দরজায় এসে পৌঁছালো। আয়েশার খুব ব্যথা হচ্ছিল, কিন্তু তাও নিজেকে সামলে ও নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। আয়েশার মা ওকে টেনে নিয়ে গুফার চারটানের মাঝে একটা লোকানো জায়গায় নিয়ে গেল। কি
দরকার ছিল তোমার এসব করা? যেটা তুই ভাবছিস সেরকমটা কিছুই নয়। আমি সেই দড়িটা নিয়ে বেরিয়েছিলাম ওই দিন, কিন্তু আমি আমার মন বদলে দিয়েছিলাম। এর আগে আমি কিছু করতাম, মায়া নিজের জাদুর বশে আমায় ফাঁসিয়ে দেয়। ওই দিন সেদিনকে যে এসেছিল সে আমি নয়, আমার ভেসে মায়া ছিল। আর সেই সময় আয়েশা পুরো সত্যিটা জানতে পারল। সত্যিটা জানতেই আয়েশার চোখে জল চলে এলো। আমায় ক্ষমা করে দিস মা, আমি তোর খুশির জন্য কিছু মুহূর্তের জন্য ভুলে গেছিলাম, কিন্তু এখনো সময় আছে, আমি নিজের ভুল শুধরে নিতে পারবো। তুমি তুমি কি বলতে চাইছো মা? এখান দিয়ে সোজা যাস আর তারপর বাঁ দিকে। তুই এখান থেকে সোজা বাইরে বেরিয়ে যাবি। কিন্তু তুমি? আয়েশার মা আয়েশার হাত সরিয়ে দিল, যেটা ও ধরেছিল। মা না, একদম না। নিজের খেয়াল রাখিস মা। মা 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 না। এরপর আয়েশার মা সেখান থেকে চলে গেল। ও কালসুরার সামনে এলো আর পুরো শক্তির সাথে ওর সামনে এগিয়ে গেল, কিন্তু কালসুরা ওকে গলাতে ধরে নিল আর কিছুক্ষণের মধ্যেই ওকেও মেরে দিল। কিছুক্ষণ পর অন্যদিকে আয়েশা বাইরে বেরোলো। ও গভীর দুঃখ আর যন্ত্রণায় ছিল। ওর পা কাঁপছিল, কিন্তু তাও ও যত দ্রুত দৌড়াতে পারে ও দৌড়াচ্ছিল। পালাতে পালাতে ও একটা ছোট পাথরের মধ্যে ধাক্কা খেল আর জঙ্গলের কাদা ভরা মাটিতে পড়ে গেল। ব্যথা আরো বেড়ে গেল। ওর মনে হলো যে ওকে নিজেই বাচ্চা জন্ম দিতে হবে। ও পুরো জোর দিল যাতে বাচ্চা বাইরে আসতে পারে। আর তারপর এক মুহূর্তে সব কিছু শান্ত হয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর আলো ফুটল। আয়েশা এখন আর বেঁচে ছিল না, কিন্তু ওর বাচ্চা ওর শরীর থেকে বাইরে বেরিয়ে এসেছে, রক্তে মাখা। ওর চালচলন কোনো সাধারণ বাচ্চার মতন ছিল না। আস্তে আস্তে ওই বাচ্চা নিজের পায়ে দাঁড়ালো। সেই সময় ওর সামনে কালসুরা এসে দাঁড়ালো।